এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন। এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির, ছাত্র শিবির। এটাকে তারা সব ছাত্রকে অপমান করলো। যদি ৭১-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো। আপনি কে বলার যে আমি বাকশাল কায়েম করতেছি? মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এখানে শেখ মুজিব জিয়া এসে পড়তেছে, আমার কি করার আছে? যারা বিএনপির ইদানিং কালের স্ট্যান্ডকে যারা সমালোচনা করে, আমি লক্ষ্য করেছি ২-৩ জন আছে তারা বিদেশে আছে। বিদেশে বসে রঙ্গে ডঙ্গে কথা বলা যত সহজ, দেশে থেকে কথা বলা তত সহজ না। আমি তাদেরকে আহ্বান করব, ঠিক আছে আপনারা তো অনেক কথা বলছেন, এখন তো আপনাদের সরকার আসছে, আপনারা দেশে আসেন, দয়া করে দেশে এসে দেশের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আপনাদের মতো করে কথা বলেন। ওই বিদেশ থেকে সারা জীবন কথা বলে রঙ্গে ডঙ্গে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এক, আর কোনো রাজনৈতিক দলের অবস্থানই সবসময় একরকমই থাকবে, আদর্শিক একরকম থাকলেও কৌশলগত অবস্থানে একরকম থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। এই আওয়ামী লীগও দেখা গেছে ৮৬ সনে জামাতকে নিয়ে ইলেকশনে গেছে, আবার ৯৬ সনে জামাতের সাথে ঐক্য করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। এর অর্থ এই না যে কোনোদিন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর বিভাজন হতে পারবে না। এগুলো হলো এক ধরনের মানে সুবিধাবাদী স্ট্যাটিক কথা। ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে, আবার ডিফারেন্স হয়েছে। সেই ঐক্যটা বেশি হয়েছে ২০০১ সনে। ২০০১ সনে ঐক্য করেছে, একসাথে সরকার গঠন করেছে, এটা সত্য। কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না, যার যার অবস্থান আছে, যার যার স্বার্থ আছে। আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে, সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি, আসলে খুব সুস্পষ্টভাবে বলি, এই অবস্থানটা নষ্ট করেছে জামাতে ইসলাম। বিশেষ করে ৫ই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি যে ৫ই আগস্ট কেন, ২০০১ সন থেকেই মনে করি জামাত যত বিপদে পড়েছে। এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইল বিদেশি মেহমানরা, খালেদা জিয়া আমার বিদেশি যে সুসন্তানরা যারা দেখা ওখান থেকে বড় বড় রঙ্গে ডঙ্গে কথা বলে দেখাইলো, খালেদা জিয়া কইতেছে এইটাই হয়েছে, নিজামীরে বিচার হবে না, অমুক হবে না। এইগুলো তো তখনকার অবস্থা, তখনকার প্রেক্ষাপটের অবস্থা। আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায়, তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি? সঠিক কথাটা তো বলতে হবে। আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলেপেলেরা যারা, এরা তো সব জামাতের ছেলেপেলে, একসময় শিবিরের ছেলেপেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আইসা তারা অবতীর্ণ হয়েছে, কিন্তু এরা তো জামাত, এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন। এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ থাকবে না, ৭১-এর মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয়। এখন তাদের কাছে মূল বিষয় হইল ১৯৪৭ এবং ২০২৪। বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি ৭১-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো। হু ইজ মেজর জিয়া? কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। নিজের নামে বলছে প্রথমে, তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে, কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো, মুক্তিযুদ্ধের ওয়ান অফ দ্য হিরোজ অফ লিবারেশন ওয়ার। ৭১-কে যখন তারা নিগেট করতে চায়, মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে যখন তাদের পিছনে দাঁড়ায়, ওই শক্তির পিছনে, তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে। সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে। আমরা তো গত ৬ মাস বিএনপির, আমি নিজেই তো বলছি, জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির
একটা অবস্থানে যাইতে চাচ্ছে, কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা, কারা জামাতের ছেলে, আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে, শিবিরের ছেলে, অথবা এদের আদর্শিক ছেলে, যাদের দাড়ি দেখলে, চুল দেখলে, কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে। ওদের একমাত্র কাজ তো হলো এইটা বলা, 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ, এই কথাটা বলা। আওয়ামী লীগকে তাড়াইছে, বিএনপিকে তাড়াবো, হাসিনাকে দিল্লি পাঠাইছে, আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন পাঠাইছে। এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে, তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না। তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল, সেনাবাহিনী দল হইল কি করে? সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক। জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক, তাইলে আমরা কি দেশদ্রোহী? অন্য সব দেশদ্রোহী? এইটা আমরা উত্তর দিতে পারবো না। জামাত বলবে যে আমরাই একমাত্র দেশপ্রেমিক। হায় হায় রে, কয় কি এইটা? দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমিক? যারা এই দেশের স্বাধীনতা চায় না, জামাতে এই দেশে এখন যে 47কে জামাতে এত ভালোবাসছে, প্রেম করছে 47 সনের সাথে, জামাত তো 47-এর স্বাধীনতাও চায় নাই। মওদুদিরা 47, জামাতে ইসলাম তো মওদুদির নেতৃত্বে 47ও চায় নাই, 47-এরও তারা বিরুদ্ধে ছিল। কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে। এখন যদি তারা সঠিক পথে চলবে, সেই সঠিক পথটা কি? সেই সঠিক পথ হলে তারা যদি এত বেশি হয়ে থাকে, তাদের এত সমর্থন হয়ে থাকে, তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে, তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে। আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব, সেলিউট করব, বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার। এখন যদি মনে করে চক্রান্ত করে বিএনপিকে একদম নাক দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপিকে সব কিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে, বিএনপির লোকজন কথা বলতে পারবে না। আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে, আমি তো বুঝি না এদের কথার উত্তর আমি দিব। হু আর দে ইন বাংলাদেশ? এরা বিদেশে গেছে, মজা করে। এরা কারা বাংলাদেশের? এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতাকে ছড়াচ্ছে। বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না। মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না। মুক্তিযুদ্ধের অর্থ হইল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা, প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত, পরনের কাপড়, গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি, একটা সুস্থ সুন্দর জীবন, এর নাম হলো মুক্তিযুদ্ধ। এর বাইরে যারা যাবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের পেটের ভাত, পরনের মানুষের মুক্তির সংগ্রাম, এর বাইরে যারা যাবে মুক্তিযুদ্ধ বিরোধী। তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে, যারা ধর্ম ব্যবসা করে, আমি তো ধর্ম ব্যবসা করি না। আমি তো মামুনুল হক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি। ঠিক আছে, উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, শরিয়া শাসন চালন করবে, শরিয়া শাসন চালু করবে। এই ব্যাপারে আমি ওনার সাথে তো একমত না। আমি তো হলাম ফির দুনিয়া, আমি গণতন্ত্র চালু করব, মানুষের সুযোগ সুবিধা চালু করব, এই দেশের উন্নয়ন করব, সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব। আমি তো দুনিয়াদারি। উনি যদি দুনিয়া এবং আখেরাত দুইটাই চায়, ইসলামী শাসন, শরিয়া শাসন চায়, দেন হি শুড গো টু দ্য পিপল। মানুষের কাছে যাইতে হবে, দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয়। যদি মেজরিটি ভোট মামুনুল হক সাহেবের আদর্শের পক্ষে দেয়, আমার তো বলার কিছু নাই। কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে, এরা কাফির, এরা ধর্মবিরোধী, এরা এই, এরা ওই, বিএনপি ওই জায়গাতে, তো তারা সবসময় ফোর্স করতেছে। আমি আমার পলিটিক্স করি। আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি, আরে বেটা তোরা কারা রে? আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমার দল আমার কাছ থেকে চাবে, আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন? ওই যে হারুন সাহেব চাপাই নবাবগঞ্জের যে কথা বলছে, বা জোনাল আবদিন সাহেব বলছে, বা হাফিজ সাহেব বলছে, বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাত সাহেব বা সাদেক সাহেবরা যে কথা বলছে যে জামাত ইসলাম 1971 সনে আলবদর রাজাকার সৃষ্টি করছিল, তাদেরকে মানুষ মাফ করছে না,
তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাঁচা গেছিল, বেশি করলে মাফ করবে না। আমরা তো সবাই একই কথা বলতেছি। সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে, আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে, সেটা উত্তর আমি দিব। আপনি কে? আপনি কে বলার যে আমি বাকশাল কায়েম করতেছি? আমি আওয়ামী লীগ? আরে আমি যে ফাইট করছি আপনি করছেন? আপনি তো 7 সমুদ্র 13 নদী হিফার থেকে বৈশা বৈশা রঙে রঙে কথা কইছেন। আমি কি রঙে রঙে কথা কইছি? আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি। আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্তক ফজলুর রহমান। খুব বাড়াবাড়ি করে কথা কইতেছেন, ডোয়ার দেখাইতেছেন, আমারে মাইরে ফেলবো, কাটতে ফেলবো। আমি জাতিকে, আমি বাঙালি জাতিকে আহ্বান জানাই, বাংলাদেশের 70 কোটি মানুষকে আহ্বান জানাই। আমি কি এত বড় অপরাধী যে আমাকে থ্রেট করবে, যে আমাকে মেরে ফেলবে? আপনারা জানে রাখেন, বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন আমার হবে। এবং এখন যদি সেই মৃত্যুটা হয়, তাহলে এদের চক্রান্তের কারণে হবে। এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো বা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে। কারণ আমি মনে করি আমার যে স্রষ্টা, আমার যে আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবিকাঠি। আমি এইসব ভয় করি না। আপনি ওই 7 সমুদ্র 13 নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে, খুব সাবধান, খুব সাবধান। বাপের বেটা হইলে দেশে এসে কথা বলেন, খুব সাবধান। মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায়, আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো। সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এইখানে শেখ মুজিব জিয়া এসে পড়তেছে, আমার কি করার আছে? আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব? আমি তো মৌলানা ভাসানীকেও বাদ দিই না, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না, আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না, আমি উসমানী জিয়াউর রহমানকে বাদ দিই না, আমি খালেদ মুশাররফদেরকে বাদ দিই না, 11 জন সেক্টর কমান্ডারকে আমি বাদ দিই না। তো আমি 2 লাখ মুক্তিযোদ্ধাকে তো স্যালুট করি। আপনারা তো সব ম্যানেজ করতে চান, আমি তো ম্যানেজ করতে, আপনারা বলতে চান গোলাম আজম বুঝি এই দেশটা সৃষ্টি করছে। এই কথা তো মানবো না। আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয়। যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, যে আমরা 71-এ ভুল করছিলাম, আপনারা আমাদেরকে মাফ করেন। যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি এসে রাজনীতি করতে হয়, তাকেও হাত জোর করে মাপ চাইতে হবে। তারপরও মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ, সেইটা তখন বোঝা যাবে। আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি। আমার কারো প্রতি কোনো মেলাইস নাই, কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমি বলে কাম টু দ্য পিপুল and take the verdict of the people of Bangladesh. আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে এটা ঠিক কথা হইলো? এরা তো সবাইকে আঘাত করতেছে, এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরিকাঘাত করলো। ওই যে সার্জিস ছেলেটা যে ওই দিন 31 তারিখে যে বলল যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির, ছাত্র শিবির, এটাকে তারা তো সব ছাত্রকে অপমান করলো, সমস্ত মানুষকে অপমান করলো। আমরা তো বলতে চাই, তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যাডগার্ড ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা, শুধু ছাত্র ছিল। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা বটগাছ মনে করি, বটগাছের চেয়ে উঁচু মনে করি, কইরা যাকে বিনা প্রশ্নে আইনা বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা সেই ইউনূস সাহেব যখন কথা বলে, শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব হবে, এইটা কয়ে তো তাদেরকে আরো বেশিও করতেছে। বাপ যখন সন্তানকে বেশি বেশি মানে লিমিটের চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশি কি কইব, তাকে গুণ আরোপ করতে চায়, সন্তান তো নষ্ট হবেই। এই জায়গাতে গেছে। তো আমি আপনাকে বলি একটা কথা, আপনাকে জিজ্ঞাসা, কেন সমালোচনা করবে না? আজকে এখানে বসছিলাম, একটা ইউনিভার্সিটির 2টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমার সাথে আমি বসছি, 2জন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলরের সাথে বসছিলাম, 3জন সিনিয়র সচিবের চেয়ে উপরের সচিবের সাথে আমি বসছিলাম, যারা আগেই সচিব হয়ে রিটায়ার করছে, এরা পাকিস্তানের সিএসপি, পাকিস্তান আমলের সিএসপি, যারা এই দেশের সচিব হয়ে রিটায়ার করছে। তারা আমাকে বলল যে 2 দিন আগে একটা মিটিং নাকি হয়েছে, সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে। একটা ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনের একজন, সে মিটিং করতে সেই লোক প্রধান অতিথি বড় করে হেডিং তার
পত্রিকায়, আর পিছনে বৈশা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এটাই কি হয়? এটাই কি হওয়া উচিত এই দেশে? যে 23 বছরের একটা ছেলে বক্তৃতা করবো প্রধান অতিথি, আর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পিছনে আরো নাকি কে কে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়েও বড় এবং শিক্ষায় দীক্ষায় এই দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি, তাদেরকে পিছনে রাখা এই ছেলেরা বক্তৃতা করে কেমনে? আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে, যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে, কত সম্মানিত ব্যক্তি, বাংলার কত গৌরবের ছেলে। একটা ছেলে ক্রীড়া উপদেষ্টা, তার সাথে দেখা করেছে সবার সাথে, সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা কয়ে, আর সেইভাবে বৈশা বৈশা হাত মিলায় আর মাথার নিচু। এইগুলো আমাকে দেখতে হবে। এই দেশ কি বাংলাদেশ? এখানে 1 বছরের বেশি একজন মুরব্বী হাঁটতে গেলে পরে আর একটা লোক চেয়ারে বসে লাফ মারে উঠে যায়, না চাচা আপনি বসেন। কিন্তু এটা শুরু হয়েছে এই দেশে। কি